আমতলী গ্রামের ছোট্ট কোণে একটা ছোট্ট কুড়ে ঘর ছিল। সেই কুড়ে ঘরে বাস করত রমিজ নামের এক গরিব কৃষক। জমি বলতে তার মাত্র এক টুকরো জমি ছিল, সেখানেই তার আশা ভরসা। অভাবের সাথে লড়াই করে কাটছে দিন। ভাগ্যের খেলায় তার জীবনে ছিল শুধুই হাহাকার। বছরের পর বছর খাটাখাটনি করেও তার ভাগ্যের চাকা ঘোরে নেই। তুমি কেমন কৃষক বলো তো? এত বছর ঘরে মাঠে কাজ করো, কিন্তু এখনো শিখলে না কেমন করে চাষ করতে হয়। গিন্নি, খাটাখাটুনি তো কম করি না, তা ফসল যদি ভালো না হয় তাহলে আমি কি করব বলো তো? বাবা, খাটুনি করে একেবারে আমায় উদ্ধার করে ছেড়েছে। কেন খাটাখাটুনি করি না আমি, নাকি সারাদিন ঘরে বসে থাকি? ঘরে বসে থাকো না কি করো সেটা তুমি ভালো জানো। তোমার মতো চাষ করে মানুষ কোথা থেকে কোথায় চলে গেছে, আর তুমি সেই পুরনো ভাঙাচোরা কুড়ে ঘরেই পড়ে আসছো। কি করব বলো গিন্নি, সবই আমার কপাল। এত কষ্ট করি তবুও তার কোনো ফলই পাই না আমি। ফল পাও কি পাও না সেটা তো আমি জানি না। এইভাবে কষ্ট করে আমি আমার ছেলেকে নিয়ে আর থাকতে পারবো না। গিন্নি, অমন করে বলো না, আমার যা আছে সবই তো তোমাদের। তোমার কিসের মুরদ আছে শুনি যে সবই আমাদের বলছো? শোনো, এবার যদি ভালো ফসল না ফলাতে পারো না, তবে আমি আমার ছেলেকে নিয়ে তোমার সংসার ছেড়ে চলে যাব। গিন্নি, এমনিতেই চিন্তায় শেষ হয়ে যাচ্ছি, তার মধ্যে তুমি এমন করলে তো আমি শেষ হয়ে যাব। তোমার চিন্তা কখনো শেষ হবে না। হ্যাঁ গো গিন্নি, টাকা নেই যার সকল চিন্তাই তার, বুঝলে? ধুর, তোমার কথা শুনতে আমার একদম ভাল লাগছে না। আমি গেলাম কাজ করতে। রানু রাগ করে উঠে যায়। সে থালা বাসন নিয়ে কল পাড়ে গেল মাজতে। রমিজ ও রেনুর পেছন পেছন গেল। গিন্নি, ও গিন্নি, শোনো না, একটু শোনো না আমার কথা। আমার কথাটা একটু শুনবে তো? এই, তোমার কাছে তুমি যাও তো, আমার কানের নিচে ঘ্যান ঘ্যান করো না। আমার অনেক কাজ পড়ে আছে, আমাকে কাজ করতে দাও তো। গিন্নি, এক্ষুনি চলে যাব। তোমার কাছে টাকা থাকলে আমাকে কিছু টাকা দাও না, এবার ফসল উঠলেই তোমাকে দিয়ে দেব। হ্যাঁ, টাকা থাকবে না কেন? আমি তো জমিদারের বউ, আমার কাছে টাকা না থাকলে চলে? না গিন্নি, সব সময় রাগ কেন করো বলো তো? একটু ভালো করে কথাও তো বলতে পারো নাকি? না গো, ভালো কথা আমার মুখ দিয়ে আসে না। সব শেষ হয়ে গেছে। টাকা দিয়ে কি করবে শুনি? নতুন ফসল লাগানোর সময় হয়ে গেছে, ফসলের বীজ কিনতে হবে, কিন্তু ফসলের বীজ কিনতে টাকার দরকার। দেখো, আমার কাছে যে টাকা ছিল তোমাকে দিতে দিতে সব শেষ। তুমি শুধু নিতেই পারো, দিতে তো আর পারো না। আমি টাকা কোথায় পাবো বলো তো? কিন্তু গিন্নি, এবার বীজ কিনতে টাকা কোথায় পাবো এখন বলো? দেখো গিয়ে জমিদারের কাছ থেকে ঋণ নিতে পারো কিনা, তাছাড়া তো আর কোনো উপায়ও দেখছি না। ফসল তো ভালো হয় না, জমিদারের টাকা শোধ দেব কি করে? জমিদারের কাছ থেকে টাকা ধার নেবে? টাকা দিয়ে অন্যরা যেমন চাষবাস করে তাদের দেখে দেখে তুমিও তেমনি চাষ করবে, তাহলে তো তাদের মতো ফসল তোমারও ভালো হবে। হ্যাঁ, সেটা তো ঠিকই বলেছ। তাহলে কি একবার যাব জমিদারের কাছে? হ্যাঁ, গিয়ে দেখো কি হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। এরপর বাধ্য হয়ে একদিন রমিজ চলে গেল জমিদার সাহেবের কাছে। রমিজ মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, জমিদার মশাই, আপনার সাথে একটু কথা ছিল। কি কথা রে রমেশ, বল বল শুনি। জমিদার মশাই, যদি আমাকে কটা টাকা ধার দিতেন তাহলে বউ বাচ্চা নিয়ে একটু খেয়ে পরে বাঁচতে পারতাম। টাকা?
টাকা না হয় দিলাম, কিন্তু তুই আমার টাকা শোধ দিবি কোথা থেকে বলতো? জমিদার মশাই, এবারের ফসল উঠলে সব শোধ দিয়ে দেব। তুই শোধ করবি তো? শুনেছি তোর কোনো ফসলই ভালো হয় না। জমিদার মশাই, এবার ভালো করে চাষ করব, ঠিক মতো সারও দেব, এবার ভালো ফসল ফলানোর আপ্রাণ চেষ্টা করব। শোন, তোরা গরিব মানুষ, টাকা নেওয়ার জন্য কত কি বলবি তোরা। গরিবের কথা আমি একদমই বিশ্বাস করতে পারি না। তবে ঠিক আছে, টাকা দেব, কিন্তু শর্ত আছে। সময় মতো টাকা ফেরত দিতে না পারলে তোর জমিটা কিন্তু আমার হয়ে যাবে রে। জমি? ওই এক টুকরো জমি তো আছে আমার, ওটাও নিয়ে নেবেন? এমনি এমনি তো আর টাকা দেব না। টাকা না দিতে পারলে নিয়ে নেব। রাজি থাকলে টাকা নিয়ে যা, আর রাজি না থাকলে যা যা, পথ তো খোলাই আছে, তাই না? ঠিক আছে সাহেব, সময় মতো শোধ করে দেব। এই যে নে, তাহলে ধর টাকা। সময়টা কিন্তু ফসল ওঠার আগ পর্যন্ত বলে দিলাম। জি আচ্ছা, আমার মনে থাকবে, একদমই মনে থাকবে আমার। এরপর রমেশ জমিদারের থেকে টাকা নিয়ে চাষ করতে শুরু করলো। কিন্তু রমেশের কপালে বরাবরের মতোই দুঃখই ছিল। কখনো খরা, কখনো অতিবৃষ্টি, আবার কখনো ঝড়। এতে করে রমেশের সব ফসল নষ্ট হয়ে গেল। হাতে এক কানা করিও রইল না তার। হায় সৃষ্টিকর্তা, এ আমার সাথে কি হচ্ছে? যতই কষ্ট করি না কেন, কখনো সফল হতে পারছি না। আমি কি করব সৃষ্টিকর্তা? পথ দেখাও আমায়, পথ দেখাও। কেঁদে কোনো লাভ নেই, সব কাজ কাম ছেড়ে দিয়ে ঘরে বসে থাকো। আর কি করবে তুমি? ওদিকে দিন গড়িয়ে ধার শোধের সময় চলে আসছে, কি যে হবে এখন কে জানে। গিন্নি, এবার ওই এক টুকরো জমিটাও হাতছাড়া হয়ে যাবে মনে হচ্ছে। তোমার মতো লোক যেই ঘরে আছে সেই ঘরে তো এমনই হবে। এ আবার নতুন কি? গিন্নি, এমন করে বলছো কেন গিন্নি? বাবা বাবা, আমি কিছু বললেই দোষ, নিজে করলে দোষ নেই, আমি বললেই শুধু দোষ। ওই যে কথায় আছে না, যত দোষ নন্দ ঘোষ। মা, ও মা, আমায় কটা খেতে দাও না, খুব খিদে পেয়েছে। ঘরে কিচ্ছুটি নেই, তোকে কি খেতে দেবো রে বাবা? বাবা, ও বাবা, সবার বাবা কত কিছু নিয়ে আসে, তুমি কিচ্ছু আনো না কেন বলো তো? তোর বাপের তো মুরদ নেই, কোথা থেকে আনবে সব? গিন্নি, নিজে তো বলো, এবার ছেলেটাকেও শিখাচ্ছ। শেখানোর কিছু নেই, ও নিজে দেখেই শিখছে। চলে আয় খোকা, চলে আয় এখান থেকে। সব শেষে এটা বুঝলাম, টাকা না থাকলে নিজের বউ বাচ্চারাও আপন মনে করে না। দেখতে দেখতে দিন গড়িয়ে ধার শোধের সময় চলে এলো। জমিদারও এসে হাজির রমেজের উঠোনে। জমিদার রমেজকে দেখে চিৎকার করে ডাকতে থাকে, এই রমেশ, রমেশ, কোথায় পালিয়েছিস রে? বাইরে আয়, বাইরে আয়। জি জমিদার মশাই, বলুন। টাকা নেওয়ার সময় তো বলতে হয় না, আর যখনই দেবার সময় হয় তখনই সব গর্তে গিয়ে পালাস, তাই না? না না জমিদার মশাই, আমি তো পালাইনি। পালাসনি? তাহলে আমার বাড়িতে গিয়ে টাকাটা কেন দিয়ে আসিসনি? আমার কি জন্য এখানে আসতে হলো বলতো? জি জি, এখনো তো কয়েকদিন আছে নাকি? না 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 না,
আর কোনো সময় নেই, সময় শেষ। টাকা দে, আমার পাওনা টাকা আমাকে ফেরত দে। জমিদার মশাই, আমার ফসল সব নষ্ট হয়ে গেছে, আমাকে আর একটু সময় দিন। আমি আপনার সব পাওনা শোধ করে দেব জমিদার মশাই, সব পাওনা শোধ করে দেব। গরিবের কথা বিশ্বাস করা ভুল। কোথা থেকে শোধ করবি বলতো শুনি আমি। জমির কাগজ নিয়ে আয় যা, আজ থেকে তোর জমি আমার। জমিদার মশাই, একটু দয়া করুন, এই জমিটুকু ছাড়া আমার যে আর কোনো কিছুই নেই। ওইটুকুই যে আমার শেষ সম্বল জমিদার মশাই। তোর আছে কি নেই সেটা আমার জানার কোনো দরকার নেই। আমার টুকু আমাকে দে, আমি নিয়ে চলে যাই, দে। এই নিন আমার জমির কাগজ। এবার একটু শান্তি লাগছে। গেলাম তাহলে, গেলাম। রমিজের বুকের ভেতর চাপা কান্না। নিজের শেষ সম্বলটুকুও হারিয়ে গেল আজ। কষ্টে তার বুক ফেটে যাচ্ছে। এইভাবেই দিন চলতে থাকে। অভাব যেন আরো কাটার মুকুট হয়ে চেপে বসে আছে। হতাশ হয়ে একদিন নদীর পাড়ে চলে গেল রমিজ। মনে মনে চিন্তা করল এই জীবনটাই শেষ করে দেবে। এ জীবন রেখে আর কি লাভ? কোনো মূল্য নেই এই জীবনে। না নিজে ভালোভাবে থাকতে পারি, না বউ সন্তানকে ভালোভাবে রাখতে পারি। এই গাছটাও তো লড়াই করে বেঁচে থাকার জন্য। আমিও পারবো। হাল ছাড়লে তো বাঁচা যায় না। যে করেই হোক আমার জীবনের মোড় ঘোরাতেই হবে। কই গো, তুমি এখানে? এই নদীর পাড়ে কি করছো? আমি আর রাজু তো তোমাকে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। বাবা, বাবা, তুমি এখানে এসেছো কেন? কি আর বলবো, নিজের জীবনের ওপর সব মায়া উঠে গেছে, তাই মরতে এসেছিলাম এখানে। সি 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 সি, কিসব আবল তাবল বলছো? কি বলবো বলো? আমি বেঁচে থেকেও তো তোমাদের কোনো কাজে আসি না। তাহলে আমার বেঁচে থাকা আর না থাকা সমান কথা। অমন করে বলো না গো। দেখো, সৃষ্টিকর্তা একদিন সবকিছু ঠিক করে দেবেন। হয়তো অভাবের কারণে তোমায় বকাঝকা করি, কিন্তু তোমাকে আমরা হারাতে চাই না গো। গিন্নি, ও পেঁপে গাছটা চোখে না পড়লে তোমরা হয়তো আমাকে আর পেতে না। এই গাছটা দেখেই নিজের মনের মধ্যে একটা আশা জেগেছে। এই ছোট্ট গাছটাও তো কত লড়াই করেছে বেঁচে থাকার জন্য, তাই না? হ্যাঁ গো হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আমি আর তোমাকে কখনো কিচ্ছুটি বলবো না। তুমি যেমন রাখবে আমরা তেমনই থাকবো। গিন্নি, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ গো? এই নদীর পাড়টা তো কারণ না, এটা তো খালিই পড়ে থাকে। আমরা যদি নদীর পাড়ে পেঁপে চাষ করি তাহলে? হ্যাঁ গো, কথাটা মন্দ বলনি। আর এইখানে পেঁপে চাষে তেমন খরচও হবে না। হ্যাঁ বাবা, আমরা নদী থেকে পানি নিয়ে গাছের গোড়ায় দিতে পারবো। হ্যাঁ গো, এবার থেকে তুমি একা নাও, আমরাও আসি তোমার সাথে। হ্যাঁ গো গিন্নি, এবার আমাদের ভাগ্যের চাকা ঘোরাতেই হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। যে কথা সেই কাজ। রমিজ নদীর পাড়ের ফাঁকা জায়গায় পেঁপে চাষ শুরু করলো। মাটি কাটলো, বীজ পুঁতলো, যত্ন নিল দিন রাত। কয়েক মাসের মধ্যেই পেঁপে গাছ বড় হয়ে ফল ধরতে শুরু করলো। গিন্নি, ও গিন্নি, দেখো আমার নদীর পাড়ে পেঁপে গাছে কি পরিমাণ পেঁপে ধরেছে গো, দেখো। হ্যাঁ গো, তাই তো দেখছি। একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত পেঁপেতে ভরে গেছে। বাবা, এবার কিন্তু আমি পাকা পেঁপে খাবো। আমি শুনেছি পাকা পেঁপে নাকি অনেক ভারী মজা খেতে। হ্যাঁ রে খোকা, খাবি তো অবশ্যই, অবশ্যই খাবি। তোর যত মন চায় তত খাবি রে।
কি মজা, কি মজা, কি মজা! আমি পাকা পেঁপে খাবো, আমি পাকা পেঁপে খাবো। ওগো, পেঁপেগুলো তো বেশ বড় বড় হয়ে গেছে। তুমি গাছ থেকে পেঁপেগুলো পেড়ে বাজারে নিয়ে যাও বিক্রি করতে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ। বাজারে পেঁপের ভালোই দাম আছে। দেখি কেমন হয়। ওগো, এই নদীর পাড়ে পেঁপে চাষ করে আমাদের ভাগ্য কি এবার বদলাবে? এবার কি আমাদের অভাব দূর হবে? সৃষ্টিকর্তা যদি সহায় হয় তাহলে দেখো আমাদের দুঃখের দিন দূর হয়ে যাবে গো। বাবা, বাবা, পেঁপে বিক্রি করে আমাকে নতুন জামা এনে দেবে? আমি কতদিন কোনো নতুন জামা পরিনি। দেব রে খোকা, দেব। চল আগে সবাই মিলে বড় বড় পেঁপেগুলো পারি। হ্যাঁ বাবা, চলো চলো চলো। এরপর রমিজ গাছ থেকে পেঁপে পেড়ে বাজারে পেঁপে বিক্রি করতে নিয়ে গেল। রমিজের পেঁপেগুলো বড় বড় হওয়াতে দেখতে দেখতে সব পেঁপে বিক্রি হয়ে গেল। পেঁপে বিক্রি করে রমিজ অনেক টাকাও পেল। সৃষ্টিকর্তা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার মতো এত অভাগার দিকে মুখ তুলে তাকিয়েছো। একসাথে এত টাকা আমি আমার জীবনে দেখিনি। আজ গিন্নি আর রাজুর জন্য নতুন কাপড় আর গোস্ত নিয়ে যাব। কিরে রমেশ, তোকে তো আজ বড্ড খুশি খুশি লাগছে রে। হ্যাঁ গো দাদা, আজ আমি খুব খুশি। আজকে 1 কেজি গোস্ত দাও তো। 1 কেজি গোস্ত? অনেক দাম কিন্তু। টাকা দিতে পারবি তো? আমি কিন্তু বাকি টাকি বিক্রি করি না রে। এই নাও, তোমার অগ্রিম টাকা দিলাম তোমাকে, আমাকে দাও। বাবা বাবা বাবা, আচ্ছা ঠিক আছে, আবার আসিস। এরপর রমিজ মাংস আর বড় একটা মাছ নিয়ে আর নতুন কাপড় নিয়ে বাড়ি ফিরে এলো। গিন্নি, ও গিন্নি, রাজু বাবা, রাজু, এদিকে আয়, দেখ আমি কি এনেছি। আরে বাবা, তুমি এ কত বড় মাছ এনেছো? এত বড় মাছ তো আমি কখনো দেখিনি বাবা। শুধু মাছ না রে খোকা, এই দেখ গোস্ত, আর তোর জন্য আর তোর মায়ের জন্য নতুন কাপড়ও এনেছি রে। কি বললে বাবা? নতুন জামা? কই কই দেখি তো। এই দেখ তোর জামা। আর গিন্নি, এটা তোমার জন্য। এ কি মজা, কি মজা! আজ নতুন জামা পরে মাংস দিয়ে মাছ দিয়ে ভাত খাবো। কি মজা, কি মজা, কি মজা! ওগো, তোমার জন্য একটা জামা আনতে পারলে না? মাস গোস না হয় পরেই কিনতে। গিন্নি, দেখো খোকা কি পরিমাণ খুশি হয়েছে। ওকে এমন খুশি আমি আগে কখনো দেখিনি। তোমার শাড়ি পছন্দ হয়েছে তো? হ্যাঁ গো, খুব পছন্দ হয়েছে। যাও গিন্নি, গিয়ে রান্না বসাও। আজ সবাই পেট ভরে খাবো গো। হ্যাঁ গো, যাচ্ছি। তুমি গোসলটা সেরে নাও। এরপর রানু রান্না শেষ করলো। রাজু তার নতুন জামা পরলো। সবাই একসাথে বসে তৃপ্তি করে পেট ভরে খাবার খেলো। বাবা, তুমি আমার ভালো বাবা। আজ পেট ভরে ভাত খেয়েছি। মাংস দিয়ে ভাত খেতে খুব মজা লাগে বাবা। আমি যদি রোজ মাংস ভাত খেতে পারতাম। খা বাবা, পেট ভরে খা। এখন থেকে রোজ না পারি, মাসে একবার তোকে গোস্ত দিয়ে ভাত খেতে দিতে পারবো। না বাবা, আমি আর খাবো না। আমার পেট ভরে গেছে। আমি আমার বন্ধুদের আমার নতুন জামাটা দেখিয়ে আসি। শোন রাজু, বিকেলে যাস। এখন দুপুরে একটু বিশ্রাম নে। থাক গিন্নি, ওকে যেতে দাও।
সাবধানে যাস, তাড়াতাড়ি ফিরে আসিস। এরপর রমিজ রোজ নদীর পাড়ের পেঁপে গাছ থেকে পেঁপে পেড়ে বাজারে বিক্রি করত। দেখতে দেখতে রমিজের অবস্থা ভালো হয়ে গেল। আবার রমিজের সংসারে হাসি ফুটল, দেনাও শোধ হয়ে গেল। একদিন বাজার থেকে ফেরার পথে হাবু নামের এক প্রতিবেশী পথ আগলে বলল, আরে রমিজ, শুনেছি তোর নাকি পেঁপের বাগানটা ভালো দারুণ ফল দিচ্ছে, ভাগ্য ফিরলো নাকি রে? হ্যাঁ হাবু ভাই, পরিশ্রম করলে কপালও একদিন বদলায়। হাল ছাড়িনি বলে আজ আমার দিন ফিরল গো। এখন তো শুনছি সব ধার দেনাও শোধ করে ফেলেছো। হ্যাঁ গো, আজ বহু বছর পরে একটু শান্তির নিঃশ্বাস নিচ্ছি। মন দিয়ে কাজ করো, আসি তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই কালু, নদীর পারে ওই সুন্দর পেঁপে গাছটা কার রে? জি জমিদার মশাই, এটা তো রমিজের পেঁপে বাগান। রমিজের বাগান? এ বাগান তো ওর জমির থেকেও অনেক দামি হয়ে উঠেছে রে। এই পেঁপে বাগানটাও কৌশলে ওর থেকে কেড়ে নিতে হবে। গরিবটার বুদ্ধি বেড়েছে, এবার চাপে রাখতে হবে। কিন্তু কি করে কেড়ে নেবেন? রমিজ তো আর আপনার কাছ থেকে কোনো ধার নেয়নি। চল বাড়ি যাই, বাড়ি গিয়ে একটা বুদ্ধি বের করি। রমিজ পেঁপে বাগানে দাঁড়িয়ে জমিদারের সব কথা শুনল। জমিদার এবারও চাল চালতে চলেছে, তবে এবার ভয় পাওয়া যাবে না। এবার ওই শয়তান জমিদারটাকে উচিত শিক্ষা দেব, যাতে আর কারোর ওপর অবিচার না করতে পারে। এরপর রাত গভীর হলে রমিজ চুপি চুপি জমিদারের বাড়ি ঢুকে পড়ল। জমিদার তখন গভীর ঘুমে। রমিজ ভূতের বেশ ধরে জমিদারের বুকে চেপে বসলো। হঠাৎ জমিদারের ঘুম ভেঙে গেল। সে দেখল এক ভয়ঙ্কর ছায়ামূর্তি তার বুকে চেপে বসে আছে। কে আমার বুকের ওপর? কে? আমি নদীর আত্মা। আমি গরিব দুঃখীদের অবিচার সহ্য করতে পারি না। তুই গরিবের সব কেড়ে নিচ্ছিস। নদীর পাড়ের মানুষের ফসলের দিকে তোর নজর কেন? আজ তোর নিস্তার নেই রে পাগলা, আজ তোর নিস্তার নেই। একেবারে তোকে ঘেঁচা 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 করে ফেলবো আজকে রে। একেবারে শেষ দিন আজকে তোর। না 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 না, মাফ করে দিন, মাফ করে দিন। আমি আর কখনো গরিবের কোনো কিছু কেড়ে নেব না, মাফ করে দিন। আমি সত্যি বলছি, এই যে পায়ে পড়ছি তো ধুর পা কই। আমি আর কোনোদিন অন্যায় করব না, আর কোনোদিন অন্যায় করব না। মনে রাখিস, যদি আর একবার গরিবের উপর অন্যায় করিস, আমি নদী থেকে উঠে এসে তোকে টেনে নিয়ে যাব। না 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 না, আমি আর কখনোই কিছু করব না, কখনোই করব না। আজ থেকে একদম আমি ভালো হয়ে যাব আমি। ঠিক আছে, তোকে আজ ছেড়ে দিলাম। এরপর যদি কিচ্ছু করার চেষ্টা করিস, তবে আজকের কথা মনে রাখিস। হ্যাঁ, মনে থাকবে, আমার ভালোভাবেই মনে থাকবে। পরদিন সকালে গ্রামে ঢোল পিটিয়ে সকল গ্রামবাসীকে তার বাড়িতে আসার জন্য আহ্বান করলো। গ্রামবাসীরা দুপুর হবার আগে সবাই জমিদারের বাড়ি এসে হাজির হলো।
আমি ভুল করেছি। আমি আর কখনো গরিবের কোনো জমি, ফসল বা সম্পদ কেড়ে নেব না। প্রতিশ্রুতি দিচ্ছি সবার সামনে, আমাকে ক্ষমা করে দিন সবাই। হঠাৎ জমিদারের হলোটা কি? এত পরিবর্তনের কারণ কি? এবার সবাই যে যার বাড়িতে ফিরে যান। এই কথাটি বলার জন্যই আপনাদের সবাইকে আজ আমাদের বাড়িতে ডাকা হয়েছিল। সবাই যার যার বাড়িতে চলে যান। দূর থেকে রমিজ দাঁড়িয়ে মিটি মিটি হাসলো। গরিবের লড়াই শেষ হয়নি, কিন্তু আজ সে অন্যায়ের বিরুদ্ধে নিজেই রুখে দাঁড়িয়েছে। আজ সে বুঝেছে জীবনে যতই কষ্ট আসুক, মনোবল আর পরিশ্রম হারালে চলবে না। অন্যায়ের মুখে মাথা নত করলে সব হারাতে হয়, কিন্তু সাহস আর বুদ্ধি থাকলে ভাগ্য বদলানো যায়। আর লোভের পরিণতি সব সময় ভয়ঙ্করী হয়। না, আর ভাল লাগে না এই ঘোড়ার ডিমের অভাবে সংসারে সব কাজ নিজে